আসসালামু আলাইকুম। খেয়াল করে এদিকে আর কথা না বলি। আজকে আমাদের জিন তত্ত্বের কততম ক্লাস সেটা কি মনে আছে? তৃতীয়। তাহলে আজকে তৃতীয় নম্বর ক্লাস, তৃতীয় নম্বর ক্লাস চতুর্থ। আচ্ছা, আজকে চতুর্থ নম্বর ক্লাস। তো চতুর্থ নম্বর ক্লাসে আমরা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রর ব্যতিক্রমের একটা পড়েছিলাম। আজকে হলো আরেকটা, সেটা হলো ম্যান্ডেলের যে সূত্র ছিল সেটা ছিল 9:3:3:1, তাই না? তো ব্যতিক্রম হিসেবে এর আগে আমরা একটা দেখলাম 9:7 হয়। আজকে আমরা দেখব যে ব্যতিক্রমের কারণে 13:3 হয়। তো এই পরীক্ষাটা করেছিলেন অস্ট্রেলিয়াতে একজন বিজ্ঞানী, কয়েকজন মিলে গিয়ে পরীক্ষাটা করছিলেন। সেখানে মূল যে বিষয়টা সেটা হলো সাদা বর্ণের, সাদা লেঘন বলা হয়, সাদা লেঘন, লেঘন মোরগ, আর মনে করো সাদা ওয়ান ডট মুরগি। বলছি দাঁড়াও লিখে নিই, ওয়ান ডট। তো আসলে নামটা এরকম কেন হয়েছে যে সাদা লেঘন, এটা অস্ট্রেলিয়ান মোরগ মুরগি, এরা অনেক বেশি ডিম পারে এবং লেগ মানে তো পা, এদের পা গুলো অনেক বড় বড় হয় আর কি, হ্যাঁ এরকম আর কি, বেশি বড় সাইজের হয়। এবং এরা হচ্ছে যে বেশ আর কি ডিম পাড়ার ক্ষেত্রে বলা হচ্ছে এই লেঘন অস্ট্রেলিয়ার মোরগ মুরগি 365 দিনের মধ্যে 320 থেকে 25টা ডিম পারে গড়ে, এতগুলো ডিম পারতে পারে। 365 দিনের মধ্যে 320 থেকে 25টা ডিম পারে হলো এই সাদা লেঘন। আর যারা সাদা ওয়ান্ডার এরা অস্ট্রেলিয়ান মোরগ মুরগি, এটা একটু ছোট জাতের আর কি, হ্যাঁ এটা একটু ছোট জাতের হয়। তো এরা হলো 365 দিনের মধ্যে 270 থেকে 90টা ডিম পারে, 270 থেকে 290টা ডিম পারে। আমাদের দেশের যে দেশি মুরগি যেগুলো, এরা নাকি ডিম পারে হলো বছরে 90 থেকে 105টা এর মধ্যে আর কি। আমাদের দেশের মুরগিরা এই ক্ষেত্রে খুবই সচেতন আর কি, অত ডিম পারে না। এর কারণ হয়তো এটা হতে পারে যে ওদের দেশে তো জনসংখ্যা অনেক কম, তাই ওরা বেশি বেশি ডিম পারে, বলতে চায় যে তোমরাও একটু বেশি বেশি ডিম পারো, মানে বেশি বেশি বাচ্চা পাও আর কি। আর আমাদের দেশে উল্টা, কারণ আমাদের দেশে জনসংখ্যা বেশি, তো ডিম কম পারে বোঝাতে চায় তোমরা একটু ডিম কম পারো, তোমরা একটু মানে সাবধানে চলো এরকম আর কি। এরকম হতে পারে হয়তো। অথবা অনেকের ধারণা যে আমাদের দেশি মুরগিরা এরা হয়তো জন্ম নিয়ন্ত্রণ কোনো পিল টিল খায়, হয়তো এরা ডিম টিল কম পারে, যাতে বাচ্চা কাচ্চা বেশি না খায়। হ্যাঁ, এরা খুবই সীমিত, তাই না? যদিও আমাদের দেশি মুরগির ডিমের টেস্ট কিন্তু অন্য যে কোনো ডিমের থেকে অনেক বেশি, তাই না? সংখ্যায় কম, সাইজেও ছোট্ট, কিন্তু টেস্ট কিন্তু ভালো। এটা তো তোমরা তো খাইলে বুঝবা, তাই না? দামও বেশি। হ্যাঁ না, এক কেজি যদি লাগতো তাহলে মনে করো সবাই দেশি মুরগির দাম বেশি দেখবা, 80 টাকা হালি। না শুনছিলে তো পুষ্টিগুণ বা হচ্ছে সবকিছু বেশি দেশি মুরগিটাতে, কিন্তু টেস্ট তো একই মনে হয় না। তুমি মানে যদি পরবর্তীটা হও তাহলে হয়তো বুঝতে পারবা। অনেকে আছে যে গরু খাসি বুঝে না, এরকম অনেকে থাকে না, অনেকে কিন্তু হ্যাঁ ওই দেখো, তার মানে ও তুমি কোনোটাই তার মানে বুঝো না আর কি, একই আর কি সব কিছু। আর আমি মুরগিটা অত ভালো মানে বুঝতে পারি, যে ব্রয়লারটা বুঝতে পারি কারণ ওটা হচ্ছে মাংস বেশি হয়। ও তার মানে তুমি তো গরু ছাগল বুঝো না, তাহলে ডিম আর কি ওটা তো বুঝবা না, হ্যাঁ এর যে টেস্টের ব্যাপারটা। আমাদের সাতকরক যে আছে জিহ্বায়, হ্যাঁ এখন সাতকরকের যদি কারো স্নায়ুতন্ত্রের সমস্যা থাকে তাহলে একটু বোঝার ক্ষেত্রে সমস্যা হতে পারে। যেমন হলো আমাদের ওই যে তোমার চিনির যে মিষ্টতা আর স্যাকারিন, তো একই জিনিস কিন্তু খালি কি করছে, চিনির মধ্যে ক্লোরিনটা ঢুকাই দিয়েছে জোর করে। আর ওই ক্লোরিনটা ঢুকাই দেওয়ার কারণে দুইটা কাজ হয়েছে। একটা হয়েছে যে ওই চিনিটা তো আর চিনি নাই, ওর সাথে ক্লোরিন ঢুকে গেছে। এখন যখন আমরা খাবো তখন আমাদের এনজাইম ওইটাকে আর হজম করবে না, কারণ ভিন্ন কিছু ঢুকার কারণে এনজাইম ওর সাথে অ্যাডজাস্ট করে না। তখন কিন্তু ওই স্যাকারিন যেটা চিনির একটা রূপান্তরিত অবস্থা, ওইটা কিন্তু আর কি করতে পারে না, হজম হয় না। হজম না হওয়ার কারণে কি হচ্ছে, আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, সরাসরি পায়খানার সাথে মিশে বের হয়ে চলে যাচ্ছে, শরীরে কিন্তু একটু জমলো না। এই জন্যই আর কি যে জিরো ক্যাল বলে, যে এটা খাইলে পরে আমাদের সমস্যা নাই এরকম বলে। কিন্তু মিষ্টি বেশি লাগার কারণ কি? মিষ্টি বেশি লাগার কারণ হলো ওই চিনির সাথে যে ক্লোরিন দেওয়া আছে না, ওই ক্লোরিনটা আমাদের জিহ্বার যে সাতকরক গুলো আছে, ওই সাতকরক যে স্নায়ুগুলো আছে ওগুলাকে বেশি পরিমাণে উদ্দীপ্ত করতে পারে,
বেশি উদ্দীপ্ত করে, যার জন্য দেখা যায় আমাদের মিষ্টিটা অনেক বেশি লাগে। তুমি স্যাকারিন যদি 1 চামচ চায়ের মধ্যে দাও তাহলে যে মিষ্টি হবে তুমি খেতেই পারবে না মিষ্টির ঠেলায়, চায়ের আর টেস্ট পাবে না। মিষ্টি লাগে ওইটা। এটা অন্যরকম, কারণ ওটা খুব পাওয়ারফুল ইয়ে করে তো এই জন্য। এই দুইটা মোরগ মুরগির খেয়াল করো তাহলে বুঝতে পারলা এরা অস্ট্রেলিয়ান মোরগ মুরগি, এই জন্য নামটা আর কি অপরিচিত, তোমাদের পরিচিত না, তাই না? তো এখন এদের মধ্যে ক্রস করা হয়েছিল, একটা বড় জাতের সাদা আর একটা ছোট জাতের সাদা, এদের মধ্যে ক্রস করা হয়েছে। ক্রস করলে কি হয়, তো এখানে তোমার সাদা গুলাকে এরকম সি দেওয়ার কারণ কি আমি পরে বলছি, আসলে তো হোয়াইট দেওয়া উচিত ছিল, তাহলে এরকম ভাবে দেওয়া হয়েছে। সি মানে আসলে কালার জিন, রঙিন জিন বোঝায়। হ্যাঁ, সি মানে কালার, যে কালার করতে সাহায্য করে তাকে সি দিয়ে চিহ্নিত করে কালার। আর আই দ্বারা বোঝা হয় ইনহেবিটিং জিন। আই মানে হলো ইনহেবিটিং, ইনহেবিটিং জিন মানে হলো বাধা দানকারী জিন, মানে যে জিনটা বাধা দেয় এটাকে বলে বাধা দানকারী জিন। এটা হলো বাধা দানকারী জিন, যে জিনটা কারো কাজকে বাধা দেয়। মানে অর্থাৎ এই যে সাদা লিখন, এদের কিন্তু রঙিন হওয়ার কথা ছিল, এর মধ্যে কিন্তু বড় হাতের সি আছে, এরা হলো রঙিন জিন। কিন্তু বড় হাতের আই থাকার কারণে কি হচ্ছে, যে বড় হাতের সি তার কাজ চালাতে পারছে না, অর্থাৎ রঙিন বানাতে পারলো না, তাই সাদা আই হয়ে গেছে। বুঝা গেল কি? আর নরমালি যেটা ছোট হাতের সি, এটা আদতেই সাদা, এটা এমনিতেই সাদা। আর এটা কিন্তু আসলে রঙিন জিন, রঙিন মোরগ মুরগি ছিল, কিন্তু বড় হাতের আয় থাকার কারণে এটা রঙিন হতে পারেনি। এখন এদের মধ্যে যদি ক্রস করা হয়, গ্যামেট তো আমরা জানি অর্ধেক অর্ধেক করে হয়, গ্যামেট সবসময় মিউসিস বিভাজনের সময় অর্ধেক হয়ে যায়, তাই না? সব দিনে অর্ধেক অর্ধেক করে আসবে, তাহলে এখানেও তাই অর্ধেক অর্ধেক করে আসলো। এটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে। এখন গুণ করার সময় অবশ্যই আমরা গোল দিয়ে ঘিরে ফেলবো, আর একই জিন পাশাপাশি রাখতে হয় সবসময়, কারণ জিনগুলো সবসময় জোড়া জোড়া থাকে, তাই না? তোমরা একটু লিখলে ভালো হয় না, প্র্যাকটিসটা হয়ে যায়। তাহলে এটাকে বলা হয় A1 বংশধর, এটা হলো A1 বংশধর। A1 বংশধরে সবাই কিন্তু কি হবে, সাদাই হবে, সাদা ওয়ান ডট হবে, হেটেরো থেকে সাদা ওয়ান ডট হবে, সবাই সাদা সাদা লেখন, সাদা লেখন, সাদা লেখন। তবে শঙ্কর এর মধ্যে তো ওয়ান ডটের আছে শঙ্কর। এই দুটো আলাদা ক্রস। হ্যাঁ, মানে প্রথমে হলো যা গ্যামেট হলো সেটাতে প্রত্যেকের সাথে প্রত্যেকের ক্রস করে এটা আমরা পেলাম। এটা প্রথম অংশ। একবারই লিখি, মানে গ্যামেট এটা তাও হবে, কিন্তু হচ্ছে যে ওই একবারে আছে, কিন্তু এখানে হচ্ছে বারবার করা হচ্ছে কেন, কারণ আগে যেহেতু করছে তাই, তবে পরীক্ষার খাতায় এইভাবে করাটা বেশি বেটার। অনেক স্যার মনে করতে পারে যে বেশি অলস, একবারে করে দিচ্ছি। হ্যাঁ, বুঝছো, একবারে না করে এটা যেটা হচ্ছে সেটা লাইন বেশি বাড়তি হবে, বেশি না। ভাববে যে না অলস না, ভালো। এটা তো A1, এখন এই A1 এর সাথে A1 গুণ করতে হবে, A1 এর সাথে A1, A1 এর সাথে A1 গুণ করলে তখন কি হয় দেখো, এখানে যে যে পুরুষ আর নারী যে চিহ্নটা, হ্যাঁ চিহ্নটা দিতে হবে, হ্যাঁ চিহ্নটা দিতে হবে। হ্যাঁ, কারণ এখানে তো পুরুষ নারী তার তো হবে না, মানে মোরগ মুরগি, তাই না? একটা মোরগ একটা মুরগি, এটা তো অবশ্যই চিহ্ন দিতে হবে। যে কোনো একটা, তুমি এরকম না যে আমি আগে ধরো এটা পুরুষ দিলাম, হ্যাঁ এটা যদি মহিলা দাও তাতে সমস্যা নেই, তাহলে ওটা তখন পুরুষ দিতে হবে, যে কোনো একটা দিলেই হলো। এরকম না যে আগেই আমাকে এটা দিতে হবে, এরকম কিছু নাই, একটা দিলেই হলো, যে কোনো একটা দিলেই হয়ে গেল। এটা পর্যন্ত আগে করো। এটা মানে বাংলা, ও এটার বাংলা হচ্ছে অ্যাবিস্ট্যাটিসের বাংলা অর্থ মাস্তান জিন। হ্যাঁ, যে মাস্তানি করে, মানে দুইটা পুকুর জিনের মধ্যে যে জিনটা মাস্তানি করে তাকে বলা হয় অ্যাবিস্ট্যাটিস। এই মাস্তানিটা কেন করে? ওর ক্ষমতা বেশি, শক্তি বেশি। যেমন ধরো এখানে দেখো বড় হাতের সি, এটা একটা পুকুর জিন, বড় হাতের আই, এটা একটা পুকুর জিন। দুই পুকুর জিন একসাথে থাকার পরেও যে কোনো একটা পুকুর জিন মাস্তানি করছে আরেকটা পুকুর জিনের উপরে। বুঝতে তোকে আমি দুইজনই একই দলের হয়ে আরেকজনের উপরে। হ্যাঁ এরকম। যেমন গোটা পৃথিবীর মধ্যে আমেরিকাকেই বলা হয় সব থেকে মাস্তান দেশ, ও যেটা বলবে তার বাইরে আসলে অন্য কোনো দেশ তেমন কিছু বলার থাকে না। এখন পর্যন্ত আমেরিকাই হলো অনেক বেশি শক্তিশালী।
একটা সামরিক বিশেষজ্ঞ বলছে আমেরিকার কত শক্তিশালী, যে পৃথিবীতে যদি বলা হয় সবথেকে বেশি শক্তিশালী কে, আমেরিকা। তারপরে র্যাঙ্কিং 2-3 কে, তাহলে বলছে যে 2-3 কেউ নাই। 26তমে আছে রাশিয়া, তারপরে 27তমে চীন, তারপরে ধারাবাহিকভাবে কেন মাঝখানে এগুলো নাই? মাঝখানে নাই মানে এত ডিফারেন্সটা এত বেশি। কত বড় মাস্টার চিন্তা করো, তাই কি না? কত বড় মাস্টার, ও খালি একটা ধমক দিলেই মনে করো যে এত বড় মাস্টার। আচ্ছা, এই গুণগুলো ঠিক মতো পারছো কিনা এটা একটু আগে বলো আমাকে। আমি বলো, গুণের সমস্যা হচ্ছে, গুণ কিন্তু শিখতে হবে। এটা তো ঠিক আছে। হ্যাঁ, এখন গোল দিতে হবে। আমি তো গোল দিয়েছি, কেন গোল দিয়েছি? গোল না দিলে যেমন একটা গুণ করা হচ্ছে, হ্যাঁ গোল দিয়েছো, এখন দেখো এইটার সাথে এটা গুণ করবে, তাহলে সাথে সাথে লেখে উঠতে হবে। দুইটাকে একই রকম করলে তো হবে না। একটা ষোলো হাতে একটা কত বড় লেখছে, কত ষোলো লেখছে না, তাহলে সেটা করতে হবে তোমাকে। তারপরে ধরো এটা যেটা হলো, এবার এটা দিয়ে এইটার সাথে গুণ করতে হবে, একই হলো। এটা শেষ, এবার এটা দিয়ে এটা গুণ করো, তাহলে বড় হাতে পরিষ্কার করে দিতে হবে। বুঝা গেল? তাহলে এটা আবার এটা সবগুলো করলাম। আচ্ছা, পারতো? পারা যাচ্ছে তো? না পারলে হচ্ছে তো না? আচ্ছা, এবার দেখো যাবে। এবার আমরা পরের ধাপে এখানে গ্যামিট আবার আগের মতো খেয়াল করো, বড় হাতের সি এর সাথে বড় হাতের আই একবার গ্যামিট করব। স্যার আপনার কঙ্কালটা ঠিক করে। মানে যতদিন ওর পড়া শেষ না হবে ততদিন এটা করবেই। স্যার পা দুটো ঠিক করে দেন, কষ্ট লাগছে। হ্যাঁ, তাই তো। স্যার আপনি তো ভয় থাকে, বুঝছো? যে সামনে কথা বললে খুব ভয় হয়। এখন তোমরা এটা আমাকে বলবা, এই এই গুণটা বুঝতে সমস্যা হলো কিনা। আমি বলবো, বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা এই চারটা আগের মতো চেকার বোর্ডে আসবো। এখন খেয়াল রাখতে হবে, যেহেতু দ্বিতীয় সূত্র পড়ছো, চেকার বোর্ড পারবা, কিন্তু আমি একটু বলি একটা বিষয়, যে কোথাও যদি এরকম থাকে, ধরো বড় হাতের সিও আছে, ছোট হাতের সি আছে, বড় হাতের আই আছে, তাহলে বুঝতে পারছো এই জিনিসটা কিন্তু, যে বড় হাতের সি থাকার কারণে এটা কিন্তু রঙিন হওয়ার কথা, কিন্তু এই যে বড় হাতের আই, আই মানে কি বাধা দানকারী জিন, তার মানে অটোমেটিকলি বড় হাতের আই থাকার কারণে এটা রঙিন হতে পারবে না, এটা সাদা হয়ে যাবে। কিন্তু কোনো এক জায়গায় যদি, যে ধরো ছোট হাতের সি সি থাকে, ছোট হাতের সি সি থাকে না, বড় হাতের সি ধরো একটা আছে, বড় হাতের সি একটা, কিন্তু ছোট হাতের আই আই আছে, এই ক্ষেত্রে কিন্তু বড় হাতের সিটা রঙিন হয়ে যাবে। মানে বড় হাতের আই থাকলে সেটা হবে। হ্যাঁ, বড় হাতের আই থাকলে সেটা কিন্তু দুইটাই ছোট সি কিন্তু বড় হাতের আই আছে, সেক্ষেত্রেও হবে না, সেটা তো সাদাই হবে, দুইটাই ছোট হাতের সি হয়, আই যেখানেই থাকুক, আই উপস্থিত থাকা মানে সেটা সাদা, সেটা সাদা। হ্যাঁ, বড় হাতের। তবে এই জিনিসটা অবশ্য আজতেই সাদা, এরকম থাকলে এটা সাদাই হবে। আচ্ছা, এবার বইয়ের দিকে তাকাও, একটু বইয়ের সাথে যাও। এগুলো যেহেতু এর আগে দ্বিতীয় সূত্র আমি বোর্ডে করিয়েছি, তাই এগুলো আর বোর্ডে করতে হবে না, সেদিকে একটু খেয়াল করো, বুঝতে পারছো কিনা। দেখো তো এখানে আমরা ওই যে গ্যামেটগুলো যে চারটা করলাম না, ওই চারটা চার জায়গায় লাগালাম, ঠিক আছে? লাগায় এবার বইয়ের দিকে তাকাও, দেখো প্রথমটার সাথে বাম দিকের প্রথমটার সাথে ডান দিকের 4টা গুণ করব, একইভাবে বাম দিকে দ্বিতীয়টার সাথে 4টা গুণ, বাম দিকে তৃতীয়টার সাথে 4টা গুণ, বাম দিকে চতুর্থটার সাথে 4টা গুণ করলাম। গুণ করে দেখো তো রঙিন হয়েছে 3টা, তাই না? দেখো যারা রঙিন হয়েছে সেখানে কি বড় হাতের আই আছে? বড় হাতের আই কিন্তু নাই, আর বড় হাতের আই নাই বলেই এটা রঙিন হতে পেরেছে, তাই কি না? আর অন্যগুলো সবাই সাদা কেন হচ্ছে? দেখো সবগুলোতে বড় হাতের আই আছে। বড় হাতের আই থাকলেও একটু ছোট হাতের দুইটা সি বাই থাকলেও সেটা সাদা। হ্যাঁ, সেটা তো সাদা, ও তো আজতেই সাদা, ছোট হাতের সি সবসময় সাদা। আচ্ছা, ভালো করে বলো, কারণ এটা বললে এটাও আসে। দেখো তো বুঝা যাচ্ছে কি? আচ্ছা, আমি বলো মেহেদি, বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি পরেরটাই।
এবার দেখো দ্বৈত প্রচ্ছন্ন অ্যারিস্টটেলিস। এবার দ্বৈত মানে দুইটা, প্রচ্ছন্ন মানে যার ক্ষমতা কম, কিন্তু দুইজন প্রচ্ছন্ন জিন আছে এরকম যে যারা প্রকট জিনের উপরে মাস্তানি করতে পারে, যারা প্রকট জিনের উপরে মাস্তানি করতে পারে, এরকম দুইজন জিন আছে। সেই দুইজন জিন কে কে? এবার হচ্ছে দ্বৈত প্রচ্ছন্নের ক্ষেত্রে হবে 9:7। 9:7 হবে দ্বৈত প্রচ্ছন্ন। এটা হলো দ্বৈত প্রচ্ছন্ন, দ্বৈত প্রচ্ছন্ন 9:7 হবে। তো দ্বৈত প্রচ্ছন্ন ক্ষেত্রে 9:7 হলে এই ব্যাপারটা কি আসলে দেখো একটু, এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা একটু দেখো। এবার মুখ বধির মানে যে মুখে কথা বলতে পারে না, কানেও শুনে না। যে মুখে কথা বলতে পারে না আবার কানেও শুনে না, তারা হলো মুখ বধির। তো এরকম মুখ বধির হলে তারা কেমন হয়? যেমন বড় হাতের ডি, ছোট হাতের ই মনে করে একটা, আর একটা ছোট হাতের ডি, বড় হাতের ই। তো দুইজনাই মুখ বধির। তোমাদের বই যেটা আছে সেটাই করলাম, মুখ বধির। তাহলে কেউ মুখ বধির, আবার কেউ মুখ বধির, দুইজনে মুখ বধির। তো মুখ বধির আসলে ডি ব্যবহার হয়, ই ব্যবহার হয় ডেফ মিউট হিসেবে। ডেফ মিউট মানে কথা বলতে না পারা, ডেফ মানে ঠসা, কানে শুনে না, এইভাবে না, এইভাবে ডি ই ব্যবহার হয়েছে। তো সাধারণত আমাদের ক্রোমোসোমে ধরো ক্রোমোসোম তো জাইগোট অবস্থায় থাকে, জোড়াজোড়ে থাকে। তো সেখানে বড় হাতের ডি আর বড় হাতের ই, এদের কাজ হলো আমাদেরকে স্বাভাবিক করা, অর্থাৎ কথা বলতে সাহায্য করা, আমাদের ভোকাল কোড তৈরি করা, টিম্পানিক পর্দা তৈরি করা। এটা হলো এই জিনদের কাজ। এখন কারো যদি এই জিন থাকে তাহলে অবশ্যই সুন্দরভাবে আমরা যেমন আর কি, আমরা তো সবাই স্বাভাবিক, তাই না? সেই স্বাভাবিক হবে। কিন্তু এখন যদি এরকম ঘটনা ঘটে, কোথাও যদি এরকম ঘটনা ঘটে, সব রকমই আমি দেখাচ্ছি। বড় হাতে ডি আছে, ছোট হাতে ডি, বড় হাতে ই আছে, ছোট হাতে ডি, এরকম যদি থাকে তাও সে স্বাভাবিক। কেন? কারণ হলো যে বড় হাতে ডি, ছোট হাতে ডি কিন্তু খারাপ জিন, যে জিনটা আমাদের মুখ বধির বানাতে সাহায্য করে। ছোট হাতের ইও একই রকম জিন, যে আমাদের মুখ বধির বানাতে সাহায্য করে। কিন্তু ও যদি একক মাত্রায় থাকে, একা থাকে, তাহলে প্রকট জিনের সাথে পারে ওঠে না, তো এখন খারাপ জিনকে একই রকম জিনকে একসাথে থাকা লাগে। হ্যাঁ, কিন্তু যদি এরকম কাহিনী ঘটে যায়, মনে করো এখন বড় হাতের ডি আছে, বড় হাতের ই আছে, এরা তো প্রকট জিন। কিন্তু ছোট হাতের ডি অথবা ছোট হাতের ই, এদের এই দুই জোড়ার যে কোনো এক জোড়া, তো এটা ই ছোট হাতের, তাহলে ছোট হাতের ডি অথবা ছোট হাতের ই, এই দুই জোড়া যে কোনো এক জোড়া যদি কোনো ক্রোমোসোমে থাকে, তাহলে আর এরা যতই প্রকট জিন হোক, এদের বাহুগুলি শেষ। প্রচ্ছন্ন দুই দিনই ওর অবস্থা খারাপ হবে, মানে ওর ক্ষমতা দেখাতে পারবে না। তাহলে দুইটা প্রচ্ছন্ন জিন প্রকট জিনের উপরে মাস্তানি করতে বলে এর নাম হলো দ্বৈত প্রচ্ছন্ন অ্যারিস্টটেলিস। দুইটা প্রচ্ছন্ন জিন প্রকট জিনের উপরে মাস্তানি করছে, বুঝা গেল কি? তবে এই দুই জোড়া প্রচ্ছন্ন জিন যদি আর কি হোমোজাইগাস না হয়ে একা থাকে, মানে এরা যদি হেটেরোজাইগাস অবস্থায় থাকে, একটা ভালো জিন একটা খারাপ জিন, এই যেমন এটা দেখো, এরা কি হোমোজাইগাস অবস্থায় কিন্তু নাই। হোমোজাইগাস অবস্থা মানে কি, যে এইগুলো হোমোজাইগাস, এগুলো কি হোমোজাইগাস, সদৃশ জিন হোমোজাইগাস। এটাও কি হোমোজাইগাস, এটা কি হেটেরোজাইগাস, ভিন্ন ধরনের, তাই না জিন। তাহলে এই অবস্থা থাকলে এর উপর ক্ষমতা দেখাতে পারবে না, এর উপর ক্ষমতা দেখাতে পারবে না, কারণ এরা তো প্রকট জিন। আমাদের সকল ক্ষেত্রেই আমাদের ভালো জিন সবসময় প্রকট হয়, আর রোগ তৈরিকারী জিন সবসময় প্রচ্ছন্ন হয়। পাশাপাশি আল্লাহ ইচ্ছা করে রেখে দিয়েছে, যাকে যাকে আল্লাহ শাস্তি দেওয়ার প্রয়োজন হবে ওই জিনটাকে করে দেবে, চালু করে দেবে, যা তুই এবার, তাই না? আল্লাহ চাইলে নাও রাখতে পারতো শাস্তি দেওয়ার জিন, তাই না? যেমন ধরো মশা না থাকলে ভালো হতো, তাও আর মশা মানে এমনভাবে রাখছে যে ও খুবই সামান্য রক্ত খাবে, বেশি রক্ত খেলে আমরা মারা যেতাম না।
তাহলে ওই কারণে মনে করো যে মৌমাছি যদি রক্ত খায় তো তাহলে কিন্তু ঝামেলা হতো। হ্যাঁ, তো ওকে রক্ত খাওয়ার জন্য করেনি অবশ্য। স্যার যেহেতু ওনার রক্ত খায় তাতে ওই চুলকায়। আবার রোগ টোগ করে। তো এগুলো আল্লাহ দেখা দিয়েছে যে যখন যখন মনে হবে শাস্তি দেওয়া তখন আবার শাস্তি দেবে, তাই না? তাহলে এখানে রোগ তৈরিকারী জিন কিন্তু আছে। আচ্ছা, এবার সেইটার সাপেক্ষে এবার দেখো যে এরা কেন মুখ বধির হলো। দেখো তো, এই যে এক জোড়া প্রচ্ছন্ন জিন আছে না হোমোজাইগাস অবস্থায়, তাই এই বড় হাতে ডি কিচ্ছু করতে পারলো না, মানে মুখ বধির হলো। আবার এই ভালো জিন এখানেও আছে, কিন্তু এই যে প্রচ্ছন্ন জিন এক জোড়া আছে, ঠিক আছে? মানে ভালো জিনের একটা ধরো থাকলেও সে স্বাভাবিক হইতো, কিন্তু এই যে প্রচ্ছন্ন জিন যে একজন আছে যার জন্য আর হতে পারছে না, যার জন্য সে মুখ বধির হয়ে গেছে, ঠিক আছে? ভালো জিনও দুই জোড়া আছে, এদের যে কোনো এক জোড়া থাকলে সে আর কি ভালো বানাবে, কিন্তু ওখানে যদি আবার দিয়ে চলে আসে প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায়, মানে সদৃশ জিনধারী অবস্থায় চলে আসে, তাহলে সে আর মুখ বধির হবে, সে স্বাভাবিক হতে পারবে না। এইটুকের মধ্যে সমস্যা আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা বলো, আমি বলো। এটুকের মধ্যে কোনো কোশ্চেন নেই, তাহলে এবার আমরা একটু করে ফেলি। দেখো, এই অধ্যায়েরও 110টা এমসিকিউর উপর পরীক্ষা দিয়ে দিবা। যাদের পরীক্ষা তারা পরে দিবে, তাই না? তোমরা দিয়ে দিবা, তোমাদের তো পরীক্ষা না। তাহলে এখন তো বুঝতে পারছেন কি হবে। এখন এটার সাথে আগের মতো এটা গুণ করো। অনেকে করে কি এভাবে লিখে দেয়, পরে লেখে না। তুমি যখনই করবা তখনই লিখবা, পরে লিখতে গেলে আবার তাকাতে হয় যে এটা কি কি, তাহলে ডবল থাকবে। তুমি প্রথমে লিখছো, প্রথমে করে নেবো। হ্যাঁ, বলে দাও। এখন দেখো, এইটা স্বাভাবিক হবে না? বলো তো, এটা স্বাভাবিক হবে কিনা? এটা স্বাভাবিক মানুষ হবে না? কারণ দেখো তো, এখানে কি তোমার হচ্ছে প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় কেউই নাই, কিন্তু মানে দুইটা শত হাতে ডি একসাথে নাই, তার মানে হোমোজাইগাস অবস্থায় নাই। আবার শত হাতে ইও কিন্তু প্রচ্ছন্ন জিন এগুলো জোড়ায় নাই, মানে হোমোজাইগাস অবস্থায় নাই, তাই এরা কিন্তু পাত্তা পাচ্ছে না। এটা যদি তুমি আটটা ক্রোমোসোম হিসেবে, তাহলে এরকম হতো দেখতে। ক্রোমোসোমটা যদি রাখবো তাহলে এরকম হবে, একটা এখানে ডি, একটা ই, আর একটা বড় থেকে একটা ছোট থেকে, এরকম অবস্থা। এরকম অবস্থায় থাকলে তো আর মুখ বধির হবে না, বুঝলি? তাহলে এরা এই বংশ করে সবাই কিন্তু কি হলো, সবাই হচ্ছে স্বাভাবিক হয়ে গেল। এই অধ্যায়ের সব থেকে প্যারা কম কিনা? খালি বুঝলেই হয়ে গেল, মুখস্থ নাই, খালি ধরতে হবে কোনটা কি ধরছে, এই, তাই না? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করা যাবে। তুমি ডি না দিয়ে তুমি অন্য যে কোনো কিছু দিতে পারো, তাতে কোনো সমস্যা নাই। তবে এটা এইগুলো ভালো, কারণ এটা দিয়ে ডিপ মিউটটা বোঝাই। তো তুমি চাইলে এ বি সি ডি যে কোনো কিছু আর কি ব্যবহার করলেও হবে। হ্যাঁ হ্যাঁ, এটা সমস্যা নাই। হ্যাঁ, বইটাই দিয়ে দেওয়া, কারণ এটার সাথে মিলছে ভালো, তো মানে ডিপ মিউট বুঝতে সুবিধা। আচ্ছা, তাহলে এটা তো স্বাভাবিক হলো। এখন আবার বইয়ের দিকে তাকাও, বইয়ের দিকে তাকাও এবার। আবার পরেরটার গ্যামেট বের করাটা বুঝতে পারছো কিনা আগে বলো আমাকে। মানে দ্বিতীয় বংশধরে গ্যামেট বের এখানে যে গ্যামেট বের করা আছে, এটা বুঝতে না পারলে আমাকে বলো, আমি বুঝাই দিচ্ছি। বুঝতে পারছো কিনা আগে বলো, কিভাবে গ্যামেটটা আনবো বলো, এটা বুঝতে পারছো কিনা? বলো তো, আমি গ্যামেট বের করা বুঝতে পেরেছো? তুমি বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে এবার দেখো যে আগের মতোই প্রত্যেকের সাথে প্রত্যেকে গুণ করলাম। এবার দেখো তো, যারা মুখ বধির হয়েছে তারা কেন মুখ বধির হয়েছে বুঝতে পারছো? হ্যাঁ, দুইটার মধ্যে যে কোনো এক জোড়া প্রচ্ছন্ন জিন চলে আসছে না, এক জোড়া প্রচ্ছন্ন জিন চলে আসছে, তো তাহলে বাধ্য হয়ে সে মুখ বধির হয়ে গেল, তাই না? বলো, এটির মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো।
এইটুকুর মধ্যে কারো কোশ্চেন আছে কিনা? নাই? সামনে আগাই। কতটুকু বুঝতে পারছো? আচ্ছা, তাহলে খালি ধরতে হবে আর ব্যাখ্যাটা গাণিতিক একটু করে দিলে হয়ে গেল। এবার দেখো পলিজেনিক ইনহেরিটেন্স, এটা পরীক্ষায় যদি আসে না, এমনি জাস্ট একটু জেনে রাখো। সেটা হলো যে পলিজেনিক ইনহেরিটেন্স হলো, পলি মানে তো বহু, জেনিক মানে জিন। যখন কোনো একটা বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন দায়ী, যখন কোনো একটা বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন দায়ী, সাধারণ নিয়ম হলো একটা জিন একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী থাকে, কিন্তু এমনটা না হয়ে কোনো একটা বৈশিষ্ট্যের জন্য যেমন অনেকগুলো জিন দায়ী, বেশি জিন থাকলে ওই বৈশিষ্ট্য ভালো করে হবে। যেমন ধরো কালো রং হওয়া আর ফর্সা রং হওয়া, এটার ক্ষেত্রে পলিজেনিক জিনটা কাজ করে। যেমন আমরা জানি যারা নিগ্রো কালো, তাই না, ওর মধ্যে 4টাই কালো তৈরিকারী জিন আছে। এখন যদি এর মধ্যে ওই নিগ্রো কালোর সাথে ইউরোপিয়ানদের কারো বিয়ে দেওয়া যায়, মানে যারা সাদা ধবধবা যদি বিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চা হবে। এটাকে বলা হয় মিউল্যাটো। মিউল্যাটো মানে মাঝারি ধরনের, মানে কালো ফর্সার মিক্সচার, শ্যামলা আর কি, কালো ফর্সার মিক্সচার শ্যামলা। হ্যাঁ, তারপরে আবার আবার ধরো শ্যামলার সাথে শ্যামলার বিয়ে দিলাম, তখন দেখা যাবে এর মধ্যে কেউ হয়তো ওই কালোই হবে, আবার কেউ হলো ফর্সা হবে, কেউ হলো, যেমন ধরো আমাদের দেশে যে সবথেকে বেশি ফর্সা না, তার মধ্যেও কালো জিন একটা আছে। 4টার মধ্যে একটা কালো জিন তার মধ্যে আছে, বুঝছো? আমাদের দেশে অরিজিনাল ফর্সা মানুষ নাই। অরিজিনাল ফর্সা মানুষ কাদের কোন দেশে আছে? যেটা হ্যাঁ, আমেরিকা ইউরোপে যে সব সাদা ফর্সা আছে না, ওরা অরিজিনালি ফর্সা জিন। আমাদের মধ্যে মিক্সচার হয়ে আছে। আমাদের দেশে কেউই ফর্সা জিন 4টা ফর্সা জিন বহন করে না, 3টা ফর্সা জিন বহন করে, একটা হলো কালো জিন আছে, এরকম। বুঝতে পেরেছো? তো কারণ আমাদের দেশে তো একসময় আমাদের দেশ তো ভারতবর্ষ হিসেবে অনেক ধনী দেশ ছিল। অন্য দেশের লোকেরা এসে এখানে ব্যবসা বাণিজ্য করতো বড়লোক হওয়ার জন্য। তো তখন হচ্ছে যে আগেকার সময় ব্যবসা বাণিজ্য করতে এসে তখন তো যাতায়াত ব্যবস্থা অত ভালো ছিল না। যেখানে ব্যবসা বাণিজ্য করতে যেত ওখানে থেকে যেত। তখন তো পাসপোর্ট ভিসা এগুলো ছিল না, থেকে যেত ওখানেই তোমার হচ্ছে বিয়ে শাদী করে ফেলত। তখন দেখা যাচ্ছে যে এই বিয়ে শাদী করার জন্য তোমার হলো যে চেহারাগুলো এক এক রকম আমাদের হয়ে গেছে। আমাদের দেশে এটা একটু বেশি কারণে মিক্সচার হয়ে গেছে, যে কোন দেশের না কোন দেশের আসছে, তাই না? কাউকে দেখবা দেখতে জার্মানির মতো লাগে, কাউকে দেখতে ইরানের মতো লাগে, এরকম কোন দেশের যে আসছে এটা বলা খুব মুশকিল। এইজন্য বাঙালি সংকর জাতি। বাঙালি সংকর জাতি আর, বুঝতে পেরেছো? এই আর কি, যে তোমার ইয়েতে যেমন হচ্ছে কাশ্মীরে কিন্তু মানে ওদের দেশে খুব ঠান্ডা, তো ওইসব দেশে খুব একটা আসেনি, মানে বহির্বিশ্বের মানে ঠান্ডা দেশ ওইভাবে আসেনি। ও পাহাড় পর্বত ওগুলো বেশি, ওই জন্য ওখানকার মানুষ মোটামুটি সব সেম, মানে আমাদের মধ্যে এত ইয়ে না, মানে এত ভ্যারাইটিস না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে দেখো তাও একটু, যে এই যে নিগ্রোর সাথে শ্বেতাঙ্গ কাউকে বিয়ে দিলাম, এই যে মিউল্যাটো হলো মানে মাঝারি হলো। এখন মাঝারির সাথে মাঝারি বিয়ে দিচ্ছ, দেখো যে নিগ্রো কালো হচ্ছে তখন যখন 4টা জিন নিগ্রো, আর যখন 4টা জিনের মধ্যে 3টা নিগ্রো একটা সাদা, তখন হচ্ছে যে বলছে মিউল্যাটোর দিকে যে একটু কালো। এগুলো বুঝতে পারো, এটা আসে না পরীক্ষায়। তাহলে পরের পৃষ্ঠায় চলে যাও। পার্থক্যগুলো সবই ক্ষয়ের জন্য করে রাখা ভালো, 3টা করে পার্থক্য সবগুলোর জন্য করে রাখা ভালো। এবার দেখো লিঙ্গ নির্ধারণ নীতি। লিঙ্গ নির্ধারণ নীতিতে এখান থেকে আমাদের যেগুলো আর কি এমসিকিউ জন্য আসে মূলত, তারপর আমরা একটু বুঝে নিই। এমসিকিউ হলেও যেমন হলো আমরা জানি যে 1 নম্বর পয়েন্ট এক্স 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 ওয়াই পদ্ধতি একটা থাকে, আর একটা এক্স 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 জিরো পদ্ধতি থাকে। তো এক্স 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 ওয়াই পদ্ধতি কাদের হয়? মানুষের হয়, ড্রোসোফিলা হয়, মানে মাছি আর কি, এক ধরনের বিভিন্ন ধরনের পতঙ্গের হয়। গাঁজা কিন্তু একটা উদ্ভিদ, হ্যাঁ, তেলাকুচা এটাও একটা উদ্ভিদ। এদের হচ্ছে এক্স 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 ওয়াই পদ্ধতি হিসেবে হয়, অর্থাৎ এক্স এক্স তো অটোসোম, এক্স এক্স হলো অটোসোম। আর সেক্স ক্রোমোসোম হতে গেলে মানুষের ক্ষেত্রে তো জানো সেক্স ক্রোমোসোম হতে গেলে অবশ্যই একটা হয় এক্স এক্স থাকবে আর একটা এক্স ওয়াই থাকবে, এটা হলো নিয়ম মানুষের ক্ষেত্রে। এক্স এক্স তো অটোসোম, এটা তো সেম, ছেলে মেয়ে সবার এই 22 জোড়া ক্রোমোসোম সবার সেম, খালি একটা জোড়া ভিন্ন হওয়ার কারণে আমরা দেখতে ভিন্ন হয়ে গেছি, তাই না? তো সেটা হলো ওই যে একটা হলো হয় এক্স
ওয়াই অথবা এক্স এক্স সি, তাই না? এগুলো বিষয়। তো তার মানে হলো তোমার শরীরের মধ্যে একটা সেলের মধ্যে 22 জোড়া ক্রোমোসোমই কিন্তু মেয়েদের জিন, মেয়েদের ক্রোমোসোমের মতোই, খালি একটা ভিন্ন রকম হয়ে গেছে, একটা খালি ভিন্ন রকম হয়ে গেছে। আর ওই একটা ভিন্ন রকম হয়ে যাওয়ার কারণেই ভিন্ন রকম হয়ে গেছে আমরা, বুঝতে পারছো? তাছাড়া কিন্তু আমরা সবাই দেখতে একই রকমই হতাম, সবাই দেখতে একই রকম। একই রকম হলে আবার সমস্যা হতো, তাহলে বাচ্চা কাচ্চা হওয়ার ক্ষেত্রে একটা ঝামেলা। তখন হয়তো এরকম সিস্টেম থাকতো যে কারোর বাচ্চার দরকার হলে আকাশে যে চাইতে হতো, আল্লাহ একটা দাও, আমি ক্যাশ নিয়ে নিচ্ছি, আকাশ থেকে ফেলতে নিয়ে নিত, তাই না? ঠিক কিনা? অথবা হচ্ছে যে এমন এমন জ্ঞান দিত আমাদেরকে যে আমরা কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করে বাচ্চা নিতে পারি। হ্যাঁ, মানে ওই বাচ্চা আবার চেহারা, হ্যাঁ মানে চেহারা আর কি নিজেরাই সুন্দর বানালো, বানাইটা নাই, তারপরে ওকে ডান প্রিন্টার দিয়ে, মনে করো যে প্রিন্টারটা ওরকম বাচ্চা বের হওয়ার প্রিন্টার দিয়ে মনে করো বাচ্চা লাভ দিবে, তাই না? আসি মনে করো যে তোমাকে আম্মু আম্মু বলতে শুরু করে কত, তাই না? এই আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে এক্স 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 ওয়াই পদ্ধতি কাদের কাদের এটা। আর দেখো এক্স 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 জিরো পদ্ধতি মানে ঘাস ফড়িং, সার পোকা প্রভৃতি পতঙ্গ, এদের কিন্তু হয় হলো যে এক্স জিরো। জিরো মানে হলো যদি কোনো পোকা এক্স এক্স থাকে তাহলে সে মহিলা, ঠিক আছে, কিন্তু পুরুষ হতে গেলে তার হচ্ছে যে কি থাকবে না, তার হলো যেরকম এক্স থাকবে, এখানে আরেক হ্যাপ্লয়েড অবস্থা থাকবে, তার হলো হ্যাপ্লয়েড অবস্থা থাকবে। জিরো মানে এখানে এরকম সিঙ্গেল, এখানে কোনো ক্রোমোসোমই থাকবে না। এরকম যদি একটা হয়ে থাকে তাহলে সে ছেলে। আর যদি তারপর জিরোটা বসাতে হয় মানে মিলানোর জন্য, আর যদি হলো এরকম হয় এক্স এক্স হয়ে যায়, তখন সে মহিলা। তো এটা হচ্ছে যে থাকে হচ্ছে কাদের, সেটা একটু মনে রাখতে হবে এমসিকিউর জন্য। হ্যাঁ, এখানে দেখো এই গ্যামেটগুলো বের করা, এগুলো তোমরা পারবা, তাহলে এটা এমসিকিউর জন্য। হ্যাঁ, এবার আমরা চলে আসি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। আগামী দিনে শেষ হয়ে যেতে পারে, তাহলে রবিবারে এমসিকিউ পরীক্ষা দিয়ে দিবা। আগামী দিন শেষ হলে রবিবারে এমসিকিউ পরীক্ষা দিবা, তারপর শেষ। আচ্ছা দেখো, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, দেখো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এটা হলো কি? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হচ্ছে যে লিঙ্ক মানে কি সংযুক্ত, আর সেক্স মানে সেক্স ক্রোমোসোম, মানে সেক্স ক্রোমোসোমে সংযুক্ত কিছু জিন আছে যারা অস্বাভাবিকতা প্রদর্শন করে, সেটাই হলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, অস্বাভাবিকতা করে। যেমন দেখো যে এখানে কিছু এমসিকিউর জন্য আমরা পড়বো, যেমন 4র্থ নম্বর লাইনে আছে মানুষে এ পর্যন্ত 60টি সেক্স লিঙ্ক জিন পাওয়া যায় মানুষে। আর সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স কাকে বলে, এটা বোর্ড পরীক্ষায় আসছিল একবার। সেক্স ক্রোমোসোমের মাধ্যমে সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যের বংশপরম্পরা সঞ্চালিত হওয়াকে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বলে। এটা কিন্তু একবার বোর্ড পরীক্ষা আসছিল, তো একটা স্টুডেন্ট বানায় লিখছিল, মানে ভুলভাল আর কি লিখছিল আন্দাজে। ও লিখছিল কি যে জিনের কারণে ছেলেদের সেক্স বেড়ে যায় তাকে বলে সেক্স লিঙ্ক। এটা বুঝছো? এটা কি করে হবে বলো? এটা কোনো কথা? যে দিনের কারণে, হ্যাঁ, মানে এটাই ফিল করছে যে এই দিনের গুণা হয়েছে, মানে সব দোষ ছেলেদেরকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে তাহলে কাকে বলে এটা মুখস্থ করতে হবে, কাকে বলে। এবার দেখো লাল সবুজ বর্ণান্ধতার ক্ষেত্রে এখানে মনে রাখতে হবে, এখানে একটা কথা আছে, ডাল্টন এই বৈজ্ঞানিক, তিনি কিন্তু প্রথম, এটা এমসিকিউর জন্য, জন ডাল্টন একজন বিজ্ঞানী মানুষের বর্ণান্ধতা সম্পর্কে বিবরণ প্রকাশ করেন, এজন্য একে ডাল্টনিজম বলে, এটাও আর কি মনে রাখতে হবে। তারপরে হলো ইশিহারা কালার টেস্ট কাকে বলে, এটা মনে রাখতে হবে। বর্ণান্ধতা কোনো চিকিৎসা নেই, কিংবা বর্ণান্ধ রোগী কখনোই সুস্থ হয় না। বর্ণান্ধতা শনাক্তকরণ পরীক্ষার উৎকৃষ্ট উপায় হলো ইশিহারা
কালার টেস্ট। ইশিহারা ওই বৈজ্ঞানিকের নাম, একজন জাপানি বিজ্ঞানীর নাম। ইশিহারা একজন জাপানি বিজ্ঞানীর নাম। তিনি হলো, এই দেখো এখানে ডান দিকে একটা ছবি আছে, এখানে যে যে আর কি পড়তে পারবা সে সে সুস্থ। দেখো সবাই পড়তে পারছো কিনা, নিচের দিকে না থাকলে পড়ো। হ্যাঁ 73 পড়তে পারছো সবাই? হ্যাঁ পড়তে পারছো, হ্যাঁ পড়তে পারলে সুস্থ, না পড়তে পারলে। কিন্তু স্যার এটা না হচ্ছে এসএসসি তে একটা দেওয়া ছিল যে 73 এর ভিতরে 21 দেখা যেত, মানে সাদা কালার, আমি যে দুইটাই দেখতে পেতাম। তোমার একটু একটু চোখে সমস্যা আছে। আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে ইশিহারা কালার টেস্ট তো করবা। এবার দেখো এখন হলো পরীক্ষা যেটা আসে সেটা হলো যে, যেমন এখানে একটা বলা হচ্ছে যে এই জিনিসটা মনে রাখবা, স্বাভাবিক দৃষ্টির পুরুষ কেমন হয় আর স্বাভাবিক দৃষ্টির মহিলা কেমন হবে, বর্ণান্ধ বাহক বর্ণান্ধ পুরুষ। একটা বিষয় মনে রাখতে হবে এখানে, কিন্তু পরীক্ষাটা কিন্তু খুব আসে, মনে রাখবা যে একটা পুরুষের, প্রথমে একটা মহিলার কথা ধরো, একটা মহিলা যদি স্বাভাবিক হয়, একটা মহিলা যদি স্বাভাবিক হয় তাহলে তার দুই রকম জেনোটাইপ হতে পারে। স্বাভাবিক হলে তার দুই রকম জেনোটাইপ হতে পারে। একটা জেনোটাইপ হলো যে এক্স সি, পাশেও লেখা যায় উপরেও লেখা যায়, হ্যাঁ এরকম, অথবা দুটাই কিন্তু স্বাভাবিক, আর ছোট হাতে দুটাই স্বাভাবিক। এখন কথা হলো এটাও কেন স্বাভাবিক, কারণ বড় হাতের সি এটা প্রকট জিন, ও একা থাকলেই আর একটা খারাপ জিন থাকলে ওটাকে দমিত করে ওর প্রকাশ ঘটায়। তাহলে পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক হওয়ার জন্য দুই রকম জেনোটাইপ হতে পারে, কিন্তু মনে রাখবা মহিলার ক্ষেত্রে স্বাভাবিক হতে হলে, মহিলার ক্ষেত্রে যদি না পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক হতে গেলে দুই রকম জেনোটাইপ নাই, এক রকমই জেনোটাইপ। পুরুষের স্বাভাবিক হলে অবশ্যই স্বাভাবিক যদি হয় তাহলে বড় হাতের সি আর এই, এটাই থাকবে, এটাই স্বাভাবিক। মানে মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক তবে বর্ণান্ধ বাহক, স্বাভাবিক তবে বর্ণান্ধ বাহক। এখন পরীক্ষায় যে কোনো ভাবে আসুক না কেন, তোমরা একটু নিজেরা করে ফেলো দেখি, এখনই করে ফেলো, কারণ পরীক্ষায় আসে এটা যে তুমি একটা যে বইয়ে যেটা আছে সেটা না করে অন্য একটা করো। এখানে আছে বর্ণান্ধ পুরুষের সাথে স্বাভাবিক মহিলার বিয়ে, তুমি দাও হলো স্বাভাবিক বর্ণান্ধ পুরুষ, তো স্বাভাবিক পুরুষের সাথে বর্ণান্ধ মহিলার বিয়ে দাও, দাও দেখি বিয়ে দিলে কি হয়। যেভাবে যে কোনো ব্যবস্থা তুমি নিজে একটু করে ফেলো। লেখো স্বাভাবিক পুরুষের সাথে স্বাভাবিক পুরুষ তার সাথে বর্ণান্ধ মহিলার বিয়ে দাও। প্রথমে জেনোটাইপটা লিখে আমাকে দেখাও, তারপরে করো। হ্যাঁ এটা জেনোটাইপ কেমন হবে তোমরা একটু আমাকে বলবা। ছোট হাতের সি কিন্তু রোগী বোঝায়, মানে বর্ণান্ধ হওয়ার কারণ বোঝায়। ছোট হাতের সি হলো বর্ণান্ধ হওয়ার কারণ, বর্ণান্ধ। ছোট হাতের সি হলো বর্ণান্ধ, আর বড় হাতের সি হলো স্বাভাবিক। এটা মনে রাখবা, হ্যাঁ এটা মনে রাখে তোমার নিজেরা করে ফেলো। হ্যাঁ সেটা লিখতে হবে। তবে ইয়ার ক্ষেত্রে লিখবা স্বাভাবিক কন্যা স্বাভাবিক পুত্র, মানে যখন বাচ্চা হবে তখন কিন্তু লিখবা না স্বাভাবিক পুরুষ স্বাভাবিক মহিলা। বাচ্চা হওয়ার সময়, কারণ কেবল যখন হয় তখন তার পুরুষ মহিলা থাকে না, তখন কন্যা অথবা কি পুত্র এটা লিখতে হবে, কন্যা অথবা পুত্র এটা লিখতে হবে। হ্যাঁ সেটা একটু লেখো। যার যার হয়ে গেছে আমাকে একটু দেখায় না আমাকে। তারপরে দ্বিতীয় বংশধরও করা যেতে পারে, না বুঝলে আমাকে হ্যাঁ শিখতে হবে কিন্তু। হ্যাঁ সিগুলো একটু ক্লিয়ার করে লিখবা, বড় হতে বেশি বড় সি, একটা একটু বেশি ছোট করবা। হ্যাঁ স্বাভাবিক ঠিক আছে। এবার দ্বিতীয় বংশধরটা করে দাও, স্বাভাবিক কন্যার সাথে
দুই রকম আছে না? অনানুষ্ঠান হ্যাঁ, তাই করে পরে দ্বিতীয় বংশধর করে করো। নাম দিলে আমাকে বলো, কিন্তু শিখতে হবে। হ্যাঁ বলো, কোনো সমস্যা তুমি আমাকে বলো। হ্যাঁ, স্বাভাবিক পুরুষের স্বাভাবিক পুরুষ, হ্যাঁ স্বাভাবিক পুরুষ আর অন্যান্য, হ্যাঁ করে দাও। গ্যামেট বের করো, যেভাবে গ্যামেট বের করে। হ্যাঁ, অবশ্যই একটু দূরে এরকম করে দিয়ে গ্যামেট বের করো। হয়েছে সবার? অবশ্যই এইভাবে কোনটা কি হয়েছে বুঝতে না পারলে আমাকে বলো, কিন্তু শিখতে হবে। এরপরে এখন লিখে ফেলবা। শোনো, যখন তুমি গুণ করবা, আমি বলেছি যখন গুণ করবা তখন লিখে ফেলবা। যেমন তুমি এটাতে এটা গুণ করলাম, তাহলে কি হয়েছে সেটা লিখতে হবে। ওই একই লাইনে লিখবা। এটা যদি এখানে করতে, তাহলে এটা একটু তুলে দাও, তাহলে এটা এখানে করতে, তাহলে দেখো বড় হাতের x দিবা, বড় হাতের c, আর ছোট হাতের। এটা হলো যে স্বাভাবিক কণা, তবে বাহক সেটা লিখতে পারো। আবার এটা করছো, তাহলে এটা কি হলো, এখানে তাই একই হলো। স্যার হয়ে গেছে। আচ্ছা, এটা কাজ শেষ। এবার এটা এই যে একটু ধুয়ে দাও, তারপর আবার এটা করে লিখবো, সাথে সাথে লিখে দেবো। হ্যাঁ বলো তো, বলো মেহেদি, কোথাও সমস্যা কিনা? এটা স্বাভাবিক আর এটা স্বাভাবিক, আর এটা স্বাভাবিক। আচ্ছা, তুমি এখানে যেহেতু x হলো ইংরেজি বর্ণমালার আগে, তো তাই হলো y আগে লিখবে না, x আগে লিখবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এরকম করে বলা যাবে না, তুমি সরাসরি লিখে দাও কি হয়েছে সেটা লিখে দিতে হবে। এটা আসছে বাহক প্রমাণ, দুইটা স্বাভাবিক। এখন দ্বিতীয় বংশধরে আবার বিয়ে দাও, নাতিপুতি হোক। তোমরা বিয়ে করোটা, কিন্তু তোমরা বিয়ে দিয়ে দাও। স্যার আমাদের কি দিয়ে দিয়ে আমার এক প্রাক্তন ছাত্রীর বিয়ে দেওয়া দিচ্ছে আর কি। মানে এবারই রাজশাহী মেডিকেল চান্স পাইছে, তো বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ছেলেও ডাক্তার, দুইজনে ডাক্তার হবে। এ ডাক্তার হয়ে যাবে, আর ও তো ডাক্তার ঢাকাতে চাকরি করে না, ইয়াতে মেডিকেলে আর কি। ডাক্তাররা সাধারণত ডাক্তারকে বিয়ে করে, দেখা যায়। কারণ যোগ্যতা তো মিলতে হবে, তাই না? বলো, লেখা বলো, লিখতে কি হবে, লিখে বলো, তুমি লিখে বলো, লিখে রাখো। হ্যাঁ হ্যাঁ, কোনটা কি সেটা রাখো তুমি। মানে এটা দেখে দেখে রাখো কি হবে, এখানে তো যেটা হবে সেটা রাখো। এটাও তাই। এরপরে নাতিপুতি কি হবে? এইভাবে আর কি। এখন যেভাবে আসো, যেভাবে দিক, আশা করি পারবা। বলো কোনো সমস্যা, জটিলতা? মেহেদি আর শফিক বলো, সমস্যা বোঝা যাচ্ছে? আচ্ছা, তুমি শেষ করো, শেষ করে তারপরে এবং হচ্ছে মানে এইটা কিন্তু মুখস্থ করতে রাখতে হবে। হ্যাঁ, যে স্বাভাবিকের জন্য কি জেনোটাইপ, তুমি যদি জেনোটাইপ বুঝতে না পারো
কি জেনোটাইপ হবে, তাহলে তুমি আবার বুঝে নাও, হাজার বার বুঝে নাও, কিন্তু জেনোটাইপ না বুঝে তুমি আন্দাজে করতে যাবে, জেনোটাইপটা বুঝতে হবে কি হবে, তাই না? তাহলে আগেই বললাম। আর তোমরা যেটা করতেছো আমি দেখছি, তোমরা যেটা করতেছো সেটা দেখছি যে তোমরা হলো সিটা, হ্যাঁ, দুটাই প্রায় একই করে দিচ্ছো। কি দরকার, তোমার সমস্যা কি? তুমি বড় করে রাখো। তুমি যদি মনে হয় যে আমার খালি একই হয়ে যাচ্ছে, তো ওই জন্য তুমি এত বড় সি দাও, একটা ছোট দাও। কিন্তু তোমরা যেটা করছো যে না, সি এর ক্ষেত্রে না, এক্স এর ক্ষেত্রে, তাই না? এখানে তো সি এর দুইটাই ক্ষেত্রে করছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বোঝাই যাচ্ছে না, মানে এরকম করছো আবার পরেরটাও করছো কি এমনই করছো, তাহলে এটা কি বোঝা যাচ্ছে? তো পরীক্ষার খাতায় টিচাররা অত কষ্ট করতে যাইবে না, কিন্তু বুঝতে পারছো? বুঝতে না পারলে 0 দিবে। তোমার দরকার কি রিস্ক নেওয়ার? তুমি এমনই সমান করে লিখছো, তুমি নিজেই বুঝছো না পরে কি লিখবা, ওটা কি হবে, তাই না? তাহলে ওটা একটু খেয়াল করতে হবে। তুমি যখন প্রথমে এখানে করবা, এই যে এটা করছো, দেখো তোমার এখানে আসলে কি ভালো বোঝা যাচ্ছে না, আর একটু এটা ছোট করে নিতে ভালো হবে। এটাকে আরো বড় করতে হবে। আচ্ছা বলো, আমি আর মেহেদি বলো তো, সমস্যা আছে? বুঝতে পেরেছো তো? আচ্ছা, তাহলে এবার পরেরটাতে আসি আমরা। এবার হলো এটা তাহলে যেভাবে আসুক পারা যাবে তো নাকি? তাহলে এখানে একটা এমসিকিউ আছে, মহিলাদের তুলনায় পুরুষরা বেশি বর্ণাঢ্য হওয়ার কারণ। পরিসংখ্যানে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 8% পুরুষ এবং মহিলা হলো 0.5% বর্ণাঢ্য হয়। পুরুষরা বেশি হয় কারণ পুরুষদের একটা যদি ছোট হাতে সি থাকে, ওদের তো ব্যাকআপ কপি নাই, তাই না? ওয়াই হলো কোনোটাই বহন করে না। ওয়াই ভালো জিনিস বহন করে না, খারাপ জিনিস বহন করে না, কারণ ওয়াই ক্রোমোসোম খুবই ছোট। এক্স ক্রোমোসোম যদি এত বড় হয়, তাহলে ওয়াই ক্রোমোসোম হলো এত ছোট বড়। তো এই ছোট বড় অনেক ছোট হওয়ার কারণে এরা অনেক জিনিস বহন করে না, ভালো জিন খারাপ জিন কিছুই বহন করে না। কাজেই একটা পুরুষের একটা যদি ছোট জিন থাকে, মানে খারাপ জিন থাকে, তাহলে সে বর্ণাঢ্য হয়ে যাচ্ছে। এই জন্য পুরুষদের বেশি হওয়ার সম্ভাবনা বেশি। মহিলাদের কিন্তু ব্যাকআপ কপি আছে, তাই না? এক্ষেত্রে মহিলাদেরকে আল্লাহ সেভ করছে, অনেক জায়গাতেই মহিলাদের বেশি আছে, ছেলেদের কম আছে। বুঝছো? এই হলো বিষয়। আচ্ছা, এবার পরের বিষয়টা দেখো, হিমোফিলিয়া। এখন সবগুলোই সেম। হিমোফিলিয়ার ক্ষেত্রে হিমোফিলিয়া না 4টা বাজেনি তো, আর 2 মিনিট আছে। আচ্ছা, হিমোফিলিয়াটা শেষ করি। হ্যাঁ, হিমোফিলিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে হিমোফিলিয়া জিনিসটা কি? হিম মানে রক্ত, ফিলিয়া মানে ফিলি, মানে যাদের রক্তের প্রতি আকর্ষণ থাকে না, তারাই হলো হিমোফিলিয়া। তারা কি? হিমোফিলিক, যাদের রক্তের প্রতি কোনো আকর্ষণ থাকে না। তো এখন এই খালি এটা দেখো, এই যদি পরীক্ষায় আসে তাহলে তুমি হচ্ছে যে এটা দিবা আগের মতোই। দেখো এখানে স্বাভাবিক পুরুষ কি বড় হাতের এইচ হবে। সবসময় মনে রাখবা যারা রোগী আর কি, তাদের ক্ষেত্রে সবসময় ছোট হাতে চিহ্ন হয়, মানে রোগ হলে ছোট হাতে চিহ্ন। হ্যাঁ, প্রচ্ছন্ন। হ্যাঁ, তাহলে এখানে দেখো স্বাভাবিক কিন্তু বাহক মহিলা ছোট হাতে এইচ দিয়েছে না? এর মানে বোঝাচ্ছে যে স্বাভাবিক সবসময় ছোট হাতের এইচ হয় কি, বাহক তো এটা রোগ তৈরি করবে, তাই না? এখন এইভাবে না আসে, যদি আসে স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিক রোগীর বিয়ে দিল, তাহলে কি হবে, তাই না? আচ্ছা, এইটুকু যদি থাক।